হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের সামনে আরো খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে যে তোমাদের জানো চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ চলছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের কিন্তু আরো একটি নতুন সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুরু করছি। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ আমাদের চ্যানেলে আর কি কম্পিটিটিভ এক্সামের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামগুলির জন্য। সেই জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। এবার আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চলো আজকে ক্লাস শুরু করবো। প্রথমে আছে দেখো যে 19 জানুয়ারিতে ইন্ডিয়ান নিউজ পেপার ডে। ইন্ডিয়ান নিউজ পেপার ডে সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান নিউজ পেপার ডে কবে থেকে পালন করা হচ্ছে দেখো, 19 থেকে হচ্ছে যে 1780 থেকে 29 জানুয়ারি 1780। সেদিনকে কি সেদিনকে হচ্ছে জেমস অগাস্টাস হিকি আর কি নতুন যে প্রথম আর কিন্তু যে কি প্রিন্টেড নিউজ পেপার আর কি শুরু করেন, যেটা বেঙ্গল গেজেট বা হিকির গেজেট নামে কিন্তু পরিচিত। বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট নামেও কিন্তু পরিচিত। এটা কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, ঠিক আছে। হি ইজ নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান ফাদার অফ ইন্ডিয়ান প্রেস। তাকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান প্রেসও কিন্তু বলা হয়। তাহলে কিন্তু প্রথম যে প্রিন্টেড নিউজ পেপার কত সালে হয়েছিল সেটা হচ্ছে যে 1780 সাল থেকে কি অগাস্টাস হিকি শুরু করেছিলেন, ঠিক আছে। আর যদি ওয়ার্ল্ড নিউজ পেপার ডে বলা হয় তাহলে কিন্তু আমাদের বলতে হবে কি 3rd মে। ক্লিয়ার? তাহলে আমরা কি কি ইনফরমেশন পেলাম? 29 জানুয়ারি হচ্ছে আমাদের কি ইন্ডিয়ান নিউজ পেপার ডে। আর যদি ওয়ার্ল্ড নিউজ পেপার ডে এর কথা বলা হয় তাহলে কিন্তু আমরা বলবো কত 3rd মে। আর কি প্রথম পত্রিকা যেটা প্রিন্টেড নিউজ পেপার সেটা কি, সেটা হচ্ছে যে কি হচ্ছে আমাদের বেঙ্গল গেজেট বা এটা কিন্তু হিকির গেজেট নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে। আর এই যে হিকিকে কি বলা হয় যে ফাদার অফ দা ইন্ডিয়ান প্রেস, মানে ইন্ডিয়ান প্রেসের ফাদারও কিন্তু বলা হয় এই যে হিকিকে আর কি। তাহলে আমরা এই কয়েকটি ইনফরমেশন পেলাম। চলো তারপরে দেখো আরেকটা কি যৌথ মহড়া কত বলে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন বিটুইন কোন দুটি দেশের মধ্যে হলো ভারত এবং সৌদি আরব। এই দুটি দেশের মধ্যে কিন্তু একটি যৌথ মিলিটারি সৈন্যবাহিনীর একটা মহড়া কিন্তু হয়েছে। সেই মহড়াটির নাম কি সাদা তানসিক। কি নাম? সাদা তানসিক। এটা কততে হয়েছে? কত 29 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু এই মহড়াটা কিন্তু চলবে। এটা কোথাতে হবে? এটা অনুষ্ঠিত হবে কিন্তু রাজস্থানে, ভারতের রাজস্থানে কিন্তু অনুষ্ঠিত হবে। বুঝে গেল? তাহলে এই ভেন্যুটা কোথায় পাচ্ছি আমরা? রাজস্থান। যে সেনাবাহিনীর যৌথ মহড়া, সেই যৌথ মহড়া কোন দুটি দেশের মধ্যে হচ্ছে? সেটা হচ্ছে আমাদের ভারত আর কি সৌদি আরব। এই দুটি দেশের মধ্যে হচ্ছে, যার নাম কি সাদা তানসিক। আর এটি কোন রাজ্যে হচ্ছে? সেটা হচ্ছে রাজস্থানে। যে সৈন্যবাহিনীর যৌথ মহড়াগুলি, যৌথ বা ত্রিপাক্ষিক সেই মহড়াগুলি কিন্তু কোন রাজ্যে হচ্ছে, কোন দেশে হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের সব সময় কিন্তু মনে রাখতে হবে। আর কি এতে কোন দেশগুলি অংশগ্রহণ করছে, আর কি কোন স্থলবাহিনী, নৌবাহিনী না বায়ুসেনার কোন যে সৈন্যবাহিনীর মহড়া, সেটাও কিন্তু আমাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে এই যে সৈন্যবাহিনীর মহড়াগুলিকে। ক্লিয়ার? চলো তারপরে দেখো যে ন্যাশনাল জিওগ্রাফি ডে। ন্যাশনাল জিওগ্রাফি ডে, ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি ফাউন্ডেড কততে হয়েছিল? 1888, ঠিক আছে। ন্যাশনাল জিওগ্রাফি ডেটা আমাদের কততে তাহলে 27 জানুয়ারি কিন্তু আমাদের ন্যাশনাল জিওগ্রাফিক ডে। ক্লিয়ার? আর এটা কিন্তু ন্যাশনাল জিওগ্রাফি ফাউন্ডেড সোসাইটি কবে ফাউন্ডেড হয়েছে, কবে এস্টাবলিশ হয়েছে বা কবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে 1888 সালে। চলো তারপর দেখো বলছে 2 ফেব্রুয়ারি কি বলছে? এই যে রামসার সাইট, ঠিক আছে। এই রামসার সাইট কিন্তু ভারতের রামসার সাইট কতগুলি ছিল? আমাদের কিন্তু ভারতের রামসার সাইট ছিল কিন্তু 75টি, কিন্তু এইবার যে 2024 কিন্তু আরো কতগুলি
আরো 5টি রামসার সাইট কিন্তু যুক্ত হলো। আর টোটাল রামসার সাইটের সংখ্যা হলো কিন্তু 80টি। এই 80টি তার মধ্যে এই যে নতুন 5টি যুক্ত হলো, সেই 5টি নতুন রামসার সাইট কি কি আমরা চলো দেখে নেব। ঠিক আছে, দেখো এখানে কি আছে দেখো, 5 more wetlands added to Ramsar site. Now total number of Ramsar site কত হলো, 80টি হলো টোটাল নাম্বার। তাহলে আমাদের ছিল কত, 75টি, আরো 5টি যোগ হলো কতটি, 80টি। বুঝা গেল? এইবারটা কোন রাজ্য থেকে হলো, সেটা হচ্ছে যে কর্ণাটক থেকে 3টি আর তামিলনাড়ু থেকে 2টি। এই দুটি মিলিয়ে কিন্তু হলো কত, 5টি, অর্থাৎ টোটাল হলো ভারতে 80টি। বলছে কি, মাকাদি কেরি কনজারভেশন রিজার্ভ, আর কি আনখাস মুদ্রা বার্ড কনজারভেশন রিজার্ভ, আর কি আগানা সিনি এস্টুয়ারি ইন কর্ণাটক। মানে এই তিনটেই কিন্তু কর্ণাটক। ঠিক আছে, এই তিনটে কিন্তু কর্ণাটক। আর দুটি কি, কারাইবতী বার্ড স্যাংচুয়ারি, লং উডস, এটা শোলা রিজার্ভ ফরেস্ট। ঠিক আছে, এই তামিলনাড়ুতে 2টি আর কর্ণাটকে 3টি। ভালো করে মনে রাখতে হবে সম্প্রতি কতগুলি রামসার সাইট কিন্তু যুক্ত হলো ভারতের তালিকায়, সেটা যদি বলে তাহলে কিন্তু বলতে হবে 5টি। আর যদি বলে যে কর্ণাটক থেকে কতগুলি রামসার সাইট এই বছরে যুক্ত হলো বা সম্প্রতি যুক্ত হলো, তাহলে কিন্তু বলতে হবে 3টি। আর যদি বলে তামিলনাড়ু থেকে কতগুলি রামসার সাইট যুক্ত হলো, তাহলে কিন্তু 2টি। তামিলনাড়ু কিন্তু ভারতের ভিতরে সবচেয়ে বেশি রামসার সাইট হলো, অর্থাৎ 16টি হলো। 14টি ছিল, আরো 2টি হয়ে এখন কিন্তু বর্তমানে কিন্তু হলো ভারতের মানে তামিলনাড়ু রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি রামসার সাইট কিন্তু হয়েছে। আর আজকে মানে এই দুটো যুক্ত হয়ে কিন্তু হলো, তাহলে সবচেয়ে বেশি তাহলে আছে। আর পশ্চিমবঙ্গে কতগুলি আছে রামসার সাইট, স্বাভাবিক মনে রাখতে হবে 2টি, কলকাতা আর কি সুন্দরবন। ঠিক আছে, তারপরে চলো একটা নতুন মানে প্রজাতির একটা টিকটিকি আর কি, যেটাকে টিনি লাইজার, খুবই ছোট্ট একটা লাইজারের কিন্তু স্পিসিস বা প্রজাতির কিন্তু সন্ধান পাওয়া গিয়েছে। সেটা কোথায়, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট, কেরালা। কোন রাজ্যে, যে মনে রাখতে হবে আমাদের কিন্তু কেরালাতে, ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, আর কি নেম, এটা কি অগস্ত্যগামা এজ। ঠিক আছে, আর এর নামটা কি, অগস্ত্যগামা এজ। বোঝা গেল? তাহলে কি একটা নতুন প্রজাতির যে টিকটিকি সন্ধান হয়েছে, সেটা কোথাতে বা কোন রাজ্যে, সেটা হচ্ছে কেরালাতে, ওয়েস্টার্ন ঘাটে। ভালো করে মনে রাখতে হবে নাম কি, অগস্ত্যগামা এজ। ক্লিয়ার? চলো তারপর দেখবো আমরা কি 1 ফেব্রুয়ারি কি, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। ঠিক আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে কিন্তু আমাদের কততে পালন করা হয়, বা এটা কি 1 ফেব্রুয়ারি, বা এটা রাইজিং ডে তো আর কি, যেদিনকে আর কি প্রতিষ্ঠা হয়েছিল। ইন্ডিয়ান কোস্ট গার্ড সেলিব্রেট অ্যাজ দ্য রাইজিং ডে অফ কোস্ট গার্ড 1 ফেব্রুয়ারি 1977। অর্থাৎ 1977 এ কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড কিন্তু তৈরি হয়েছিল। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, যখন কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড তৈরি হয় তখন কিন্তু সরকারি স্বীকৃতি কিন্তু পেয়েছিল না, বা আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল না। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু 1978 এ, যখন আর কি বর্তমান মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রিত্ব কালে। ঠিক আছে, দেখো বলছি ইনাগুরেটেড বাই দ্য মোরারজি দেশাই অন 19th August 1978। আর এই যে ডিজিআইসিবি বা ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে ডাইরেক্টর জেনারেল কে রাকেশ পাল, আর কি হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। মোটাটা কি, ভয় রক্ষামা, অর্থাৎ যে উই প্রোটেক্ট, মানে আমরা সংরক্ষণ করি বা রক্ষা করি। এটা কিন্তু এই যে কি, যেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের আর কি মোটো। এটা তাহলে আমরা কি কি পেলাম, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডাইরেক্টর জেনারেল কে রাকেশ পাল, আর কি এর মোটোটা কি, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ভয় রক্ষামা, এটা মনে রাখতে হবে। আর ইন্ডিয়ান কোস্ট গার্ড ফাউন্ডেড ইন 1977। ক্লিয়ার? আর আনুষ্ঠানিকভাবে কিন্তু এটা স্বীকৃতি হয়েছে 1978 এ। ক্লিয়ার? চলো তারপর দেখো ওই টাটা স্টিল চেস টুর্নামেন্ট এই বছর কোথায় অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস। দেখো ভালো করে, নেদারল্যান্ডসে কিন্তু অনুষ্ঠিত হলো। আর যে চ্যাম্পিয়ন কি হয়েছে, চ্যাম্পিয়ন হচ্ছে কিন্তু কোন দেশ হয়েছে যদি বলো, তাহলে কিন্তু চায়নাকে উই তিনি কিন্তু যে চ্যাম্পিয়ন হয়েছে। আর কাকে হারিয়ে হয়েছে, সেটা হচ্ছে কোন দেশকে হারিয়ে হয়েছে, তাহলে কিন্তু ভারতকে যুগেশ ডি, এনাকে কিন্তু হারিয়ে কিন্তু চায়না কিন্তু যে টাটা চেস টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। যেটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, নেদারল্যান্ডস। ক্লিয়ার? আর এই যে টাটা স্টিল চেস টুর্নামেন্ট, যেটা কিন্তু শুরু হয় 1938 এ।
আর এটা তাহলে আমাদের কততম হচ্ছে, এটা কিন্তু 86 অর্থাৎ 86তম কিন্তু টুর্নামেন্ট হচ্ছে, যেটা নেদারল্যান্ডসে আর কি অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখো বলছি ইন্ডিয়ান আর্মির ফার্স্ট ফিমেল সুবেদার, খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে ইন্ডিয়ান আর্মির ফার্স্ট ফিমেল সুবেদার, অর্থাৎ যে ইন্ডিয়ান আর্মির প্রথম সুবেদার আর কি হলেন একজন মেয়ে, সে কি ফার্স্ট সুবেদার হলেন ইন্ডিয়ান আর্মির ফার্স্ট ফিমেল সুবেদার কি প্রীতি রজক। দেখো প্রীতি রজক যে আর কি, যে কিন্তু ইন্ডিয়ান আর্মির ফার্স্ট ফিমেল সুবেদার পদে কিন্তু নিযুক্ত হলেন কি। আর আমাদের আর্মি চিফ কে আছে, জেনারেল মনোজ পান্ডে, এটা মনে রাখতে হবে আমাদের, খুব গুরুত্বপূর্ণ। আর কি আর্মি কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি এস্টাবলিশ হয়েছিল কত, দেখো 1 এপ্রিল 1895, ক্লিয়ার। তারপর দেখো যে ফার্স্ট এক্সিকিউশন বাই দ্য নাইট্রোজেন গ্যাস ইন ইউএসএ আলাবামা, যে নাইট্রোজেন এক্সিকিউশন অর্থাৎ ফাঁসি দেওয়ার যে পদ্ধতি আর কি, ঠিক আছে, যে মানে প্রাণদণ্ডের যে আর কি আদেশ, সেটা আর কি, সেটা একটা কি নাইট্রোজেন গ্যাসকে ব্যবহার করে কিন্তু এই এক্সিকিউশনটা করা হবে। সেটা কিভাবে, যে দেখো ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে সেই মানে যে সাজাপ্রাপ্ত আসামিকে কিন্তু মানে এই যে সিটটা দেখছো, এই সিটের সাথে কিন্তু তাকে স্ট্র্যাপ করে দেওয়া হবে এবং তার কি মুখে একটা মাস্ক লাগিয়ে দেওয়া হবে, যার দিয়ে কিন্তু অক্সিজেন নয়, শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস কিন্তু প্রবাহ করা হবে, যার ফলে কিন্তু তার অক্সিজেনের শর্টেজে, শরীরে অক্সিজেন শর্টেজে কিন্তু তার মৃত্যু হবে, ঠিক আছে, যেটা কিন্তু পেইনলেস একটা মৃত্যু, ঠিক আছে কি। আর যে আর কি যে প্রথম যার উপরে এটা কিন্তু প্রয়োগ করা হচ্ছে, যে প্রথম আসামি বা পয়েন্ট যার বলে, সেটা কিন্তু কি নিড স্মিথ, ফার্স্ট কনভিক্ট, ক্লিয়ার। তাহলে এই ফার্স্ট নাইট্রোজেন গ্যাস এক্সিকিউশন এটা কোথায় করা হয়, সেটা কিন্তু ইউএসএ তে, ঠিক আছে, আলাবামাতে, ক্লিয়ার। তারপরে দেখো বলছে ট্রাইল্যাটারাল এয়ার ফোর্স এক্সারসাইজ কন্ডাক্টেড, অর্থাৎ যে ত্রিপাক্ষিক, আমি একটু আগে বললাম ত্রিপাক্ষিক এগুলো কিন্তু আমাদের দেখতে ভালো করে, যে ত্রিপাক্ষিক এয়ার ফোর্সের কিন্তু একটা এক্সারসাইজ, সেটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে কোন কতগুলি দেশ, মানে কোন কোন দেশগুলি, যেহেতু বললাম ট্রাইল্যাটারাল, সেগুলি কি ইন্ডিয়া, ফ্রান্স আর কি ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এটা কিন্তু তাহলে কি হচ্ছে যে এই তিনটি দেশ কিন্তু এই ট্রাইল্যাটারাল এক্সারসাইজে কিন্তু অংশ নিচ্ছে। আর কি এর ভেন্যুটা কোথায়, সেটা হচ্ছে ইউএই তে, ঠিক আছে। আর কি হচ্ছে যে তারপরে এই যে নামটা, এই যে ট্রাইল্যাটারাল যে ত্রিপাক্ষিক যে আর কি যে প্র্যাকটিস আর কি, যে এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ, এয়ার ফোর্স এক্সারসাইজ, এটা কিন্তু একটা এয়ার ফোর্স এক্সারসাইজ। তাহলে এটা আমি প্রথমেই বলেছি ক্লাস শুরুর আগে, যে এগুলো কেমন মহড়া, মানে সৈন্যবাহিনীর মহড়া বা নৌবাহিনীর মহড়া, মানে নৌবাহিনী, সৈন্যবাহিনী বা স্থল বাহিনী বা বিমান বাহিনী কোনটা, সেটা কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে হবে, কোনগুলি দেশ অংশগ্রহণ করছে এবং ভেন্যুটি কোথায় আর কি, এটা কোথায় হচ্ছে বা এর নামটি কি, ঠিক আছে। নামটা হচ্ছে আর কি বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে কোন কোন দেশ অংশগ্রহণ করছে, কোন জায়গায় হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাই এই এক্সারসাইজের নাম কি ডেজার্ট কিক নামের একটা কিন্তু এয়ার ফোর্সের কি একটা ট্রাইল্যাটারাল কিন্তু এক্সারসাইজ কিন্তু হলো, যেটা কিন্তু ইউএই তে হয়েছে। সেটা কোন কোন দেশ, ভারত, ফ্রান্স আর কি ইউএই। তারপরে দেখো ফার্স্ট ফিমেল মাউথ হিসেবে কিন্তু একজন পদ্মশ্রী পেয়েছেন আসামের, তিনি কি পার্বতী বাড়ুয়া, কিন্তু বড়ুয়া, পার্বতী বাড়ুয়া কিন্তু হচ্ছে আসাম থেকে কিন্তু যে প্রথম মহিলা মাউথ হিসেবে কিন্তু তিনি পরিচিত। এবং তার নাম কিন্তু বিবিসি কিন্তু একটা বইয়ের মাধ্যমে যখন আর কি প্রকাশ্যে নিয়ে আসে, তারপরেই কিন্তু তিনি আর কি, তারপরেই কিন্তু তার নাম আর কি চর্চিত হয়, মানে আর কি, অর্থাৎ যদি প্রকাশ্যে আনার কথা বলে, তাহলে কিন্তু বিবিসি কিন্তু তাকে প্রথম প্রকাশ্যে নিয়ে আসে আর কি একটা বইয়ের মাধ্যমে। সেই বইটা কি কুইন অফ দ্য এলিফ্যান্ট, ক্লিয়ার, কুইন অফ দ্য এলিফ্যান্ট, এই বইয়ের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু লাইমলাইটে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু তিনি আর কি যে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন 2024-এ, বুঝে গেল। তিনি কিন্তু যে কি পার্বতী বড়ুয়া আর কি আসাম স্টেট থেকে, ঠিক আছে, দেখো পদ্মশ্রী পুরস্কারে কিন্তু তিনি ভূষিত হয়েছেন 2024-এর যে পদ্ম পুরস্কার সেরিমনি হলো সেটা। তারপরে ট্রাই, যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এই ট্রাইয়ের নতুন চেয়ারম্যান কে হলেন অনিল কুমার লাহোটি কিন্তু কি হলেন, যে ট্রাইয়ের নতুন চেয়ারম্যান। ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ট্রাই হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার যে চেয়ারপারসন, তিনি কে হলেন অনিল কুমার লাহোটি, ক্লিয়ার। আর এই যে ট্রাইয়ের এস্টাবলিশ কবে হয়েছিল 20 ফেব্রুয়ারি 1997, 1997 কি
20 ফেব্রুয়ারিতে কিন্তু এই যে ট্রায়াল কিন্তু যে এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ যে সুরাট, গুজরাটের সুরাট এয়ারপোর্ট কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিন্তু তকমা পেল। এতদিন কিন্তু যে এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল না, এখন কিন্তু মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে আর কি যে বৈশিষ্ট্যগুলি তার ভিতরে কিন্তু মানে ছিল না কারণে কিন্তু এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে কিন্তু পরিচিত ছিল। কিন্তু এখন থেকে কিন্তু সুরাটে মানে সুরাট এয়ারপোর্ট কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের স্ট্যাটাস কিন্তু পেয়ে গেল, ঠিক আছে, গুজরাটের সুরাট। তাহলে আমাদের যদি কোশ্চেন এসে যায় যে কোন এয়ারপোর্ট কিন্তু বর্তমানে যে আর কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আন্তর্জাতিক বিমানবন্দরের আর কি তকমা পেল, ঠিক আছে, বা অর্জন করলো, সেটা কিন্তু সুরাট গুজরাটের। বা কোন রাজ্যের জন্য, তাহলে গুজরাটের, এটা ভালো করে মনে রাখতে হবে। তারপর দেখো যে অন্তর্বর্তীকালীন বাজেট যে লোকসভায় পেশ হলো, সেই বাজেটে কিন্তু যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্য বিষয়ক একটা ব্যাপার, সেটা কি যে মেয়েদের যে সার্ভিক্যাল ক্যান্সারের বিষয়ে যে আর কি একদম সম্পূর্ণ ফ্রিতে 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু চালু করা হবে, যেটা কিন্তু আমাদের বাজেটে ঘোষণা করা হয়েছে। সেটা কি সার্ভিক্যাল ক্যান্সার, জরায়ুর যে ক্যান্সারগুলি মেয়েদের হয় সেই বিষয়ে কিন্তু একটা নতুন ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করা হবে, যেটা 9 থেকে 14 বছর বয়সী মেয়েরা কিন্তু এই ভ্যাকসিনেশনটা পাবে, মানে এই ভ্যাকসিনগুলি পাবে আর কি। এটা হচ্ছে যে কিন্তু বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ইন্ডিয়ান এয়ারফোর্স মেগা এক্সারসাইজ কি বায়ু শক্তি 2024, অর্থাৎ যে একটা যে ভারতের বিমান বাহিনীর একটা ভীষণ বড় একটা মহড়া আর কি যে এক্সারসাইজ, সেটা কি কোথায় অনুষ্ঠিত হবে ভালো করে দেখো, সেটা কিন্তু পোখরান, জয়সালমের পোখরানে কিন্তু অনুষ্ঠিত হবে। যে বায়ুসেনার যে প্রত্যেকটা সবসময় যে দুটি দেশের সঙ্গে কিন্তু হবে তেমন কিন্তু নয়, ভারতের প্রত্যেকটা দেশ কিন্তু দুটি দেশ বা তিনটি দেশ মিত্রপক্ষের দেশগুলোর সঙ্গে কিন্তু এগুলো হতে পারে। মানে এই যে মহড়াগুলি, অর্থাৎ যে সাধারণত যে সৈন্যবাহিনীর যে রণকৌশলগুলি আছে, সেই রণকৌশলগুলিকে কিভাবে তারা প্রত্যেকটা জিনিস আমরা যখন প্র্যাকটিস না করলে ভুলে যায়, ঠিক তেমন সৈন্যবাহিনীর যে রণকৌশল তারা শেখে ট্রেনিং এর মাধ্যমে বলো, সেগুলো কিন্তু মাঝে মধ্যে এরকম যে যৌথ মহড়া, দ্বিপাক্ষিক মানে দুটি দেশের মহড়া বা তিনটি দেশের ভিতরে মহড়া, অর্থাৎ এই বিষয়গুলো এই রণকৌশল কিন্তু তারা প্র্যাকটিস করে। তেমনি এবং নিজের দেশের কিন্তু যাবতীয় যে যদি বায়ুসেনা হয় তাহলে তাদের যতগুলি যুদ্ধ বিমান হেলিকপ্টার আছে সেগুলো কিন্তু সমস্ত কিছুগুলোকে নিয়ে কিন্তু তারা একটা এক্সারসাইজ করে বা একটা প্র্যাকটিস করে, যাতে তাদের যে রণকৌশলগুলি আছে সেই রণকৌশলগুলিকে আর কি তারা একবার মনে করে নিতে পারে আর কি, ঠিক আছে। সেটাই আর কি যে এক্সারসাইজ, সেটা দেখো, সেটা কি বায়ুশক্তি ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা কি বায়ুশক্তি 2024, যেটা কোথা হচ্ছে পোখরানে হচ্ছে জয়সালমেরে। আর কি ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কে আছে, সেই চিফ হচ্ছে VR চৌধুরী, সে কিন্তু এয়ারফোর্সের চিফ। ক্লিয়ার? দেখো আজকে ক্লাস আর কি যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজের ক্লাস এখানে শেষ। আর ব্যাপারে যতগুলি খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখতে যাও তোমরা কিন্তু প্রচুরই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে খুব বাছা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কিন্তু এই ক্লাসের ভিতরে আমরা আনার চেষ্টা করি, যাতে তোমাদের কিন্তু সহজেই বিষয়গুলি মাথায় থাকে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু ক্লাসে আনা হয়। আরো একবার ক্লাস শেষ করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অতি সত্তর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে পরবর্তী সমস্ত কিছু ক্লাসের আপডেট বলো, যে এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কিছু নোটিফিকেশন আসার সাথে সাথে তুমি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমাদের ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।